ফের বিস্ফোরক মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বর্তমান দুর্গাপুর লোকসভা আসনে হারের জন্য দলের সাংগঠনিক দুর্বলতাকেই দায়ী করলেন তিনি। দিলীপ ঘোষ বলেন, মেদিনীপুরের 5 বছর ধরে মানুষের সঙ্গে মিশে কাজ করলেও খুব কম সময়ের মধ্যে বর্তমান দুর্গাপুরে তাকে প্রার্থী করা হয়েছিল, যার ফলে সংগঠনের ঘাটতি কাটানো সম্ভব হয়নি। দুর্গাপুর সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত মর্নিং ওয়াকের পর চা চক্রে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। যে বৈঠকে আপনাদের সভাপতি ছিলেন আপনারা রাজ্যের শীর্ষ নেতৃত্ব, কি আপনাদের দিক নির্দেশ করলেন? কালকে সাংগঠনিকভাবে কেবল কোর কমিটির মিটিং হয়েছে, আর তাতে উনি বর্তমান পর্যন্ত আমাদের নির্বাচনের প্রস্তুতি কি হয়েছে সেটা জেনেছেন, জানার চেষ্টা করেছেন, সেটা ওনাকে জানানো হয়েছে। বাকি তো এখানে কমল মেলার উদ্বোধন করেছেন উনি, ব্যাপক উৎসাহের সঙ্গে লোকেরা এসছেন হাজার হাজার সংখ্যায়, 3 দিন চলবে এখন। আর আজকে ফিরিঙ্গে কালীবাড়িতে পুজো দিতে যাবেন। এছাড়া সকাল 10:30টায় ওই মেলা প্রাঙ্গণেই আমাদের এই বিভাগের কর্মীদের বৈঠক আছে, এবং দুপুরের পরে রানীগঞ্জে আসানসোল জেলার কর্মীদের মিটিং আছে। এটা করে উনি এখান থেকে দিল্লি যাবেন। উনি সভাপতি হওয়ার পরে প্রথম এই রাজ্যে এলেন, হ্যাঁ, তো উনি কোনো আপনাদের কোনো একটা দিশা বেঁধে দিলেন কি? আগে যে ওনার ইচ্ছা ছিল যে পশ্চিমবাংলায় এসে কাজ করার। 21-এর নির্বাচনেও ওনাকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু আসার কিছুদিনের মধ্যে ওনার মাতৃবিয়োগ হওয়ার জন্য চলে গেছেন। আর সভাপতি হওয়ার পর থেকে উনি ছোট টিমের সঙ্গে দিল্লিতে বসেছেন, আমাদের খোঁজখবর নিয়েছেন, আমাদের যারা ইনচার্জ আছেন তাদের সঙ্গে কথা বলেছেন কতদূর কি হয়েছে, এবং প্রবাস ট্যুর শুরু হতেই প্রথমেই পশ্চিমবাংলায় এসেছেন। আর এখানে নির্বাচনের প্রস্তুতি ইত্যাদি খোঁজখবর নিয়ে জানিয়ে কর্মীদেরকে কীভাবে কাজ করতে হবে সেটা জানাতে এসছেন, আর সবার সঙ্গে পরিচয় করতে এসছেন। প্রথম ট্যুরটা আমাদের পশ্চিমবাংলা দিয়ে শুরু করছেন। কালকে ওনার ওই কমল মেলার যখন ভাষণ দিলেন, মূলত বাঙালিদের যারা মনীষী তাদেরকে শ্রদ্ধা জানালেন, আর বাঙালিদের প্রতি যে শ্রদ্ধা সেটা উনি প্রকাশ করেন। এবার কি নির্বাচনে বাঙালির মধ্যে বেশি প্রকার বাঙালি? দেখুন, যে রাজ্যে আমাদের নেতারা যান সে রাজ্যের যে পরম্পরা, সংস্কৃতি, মহাপুরুষ, সেটাকে স্মরণ করে দিয়েন, সম্মান করেন। মাননীয় মোদীজি আসেন, মাননীয় অমিত শাহ আসেন, আমাদের সভাপতি ছিলেন নাড্ডাজি আসেন, যেখানে যেতেন এটা সবসময় মনে করেন। আর সেই রাজ্যের মানুষকে তাদের পরম্পরা মনে করে দিলে তারা উৎসাহিত হন। এখানেও তাই হয়েছে, এবং যে মেলাটি হয়েছে সেটাতে যেমন নরেন্দ্র মোদীর সরকারের যে উন্নয়নের কাজ সেটা তুলে ধরা, বাংলার ক্ষেত্রে কি করেছেন তুলে ধরা, এবং বাংলার সংস্কৃতি, কৃষ্টি, কালচার, শিক্ষাকে তুলে ধরা। মেলার উদ্দেশ্য এটাই থাকে, সেটাই উনি করেছেন। তৃণমূল বারবার বহিরাগত তত্ত্ব খাড়া করে, কিন্তু এবার দেখা যাচ্ছে বাঙালি নেতাদেরই কেউ নিয়ে এগিয়ে দেবেন মনে হচ্ছে সামনে, যাতে বাঙালিত্বই বাঙালি নেতারা তো এগিয়ে আছেই। কারা খাড়া করেছে? পার্টি এখানে আমাদের সাধারণ কর্মীরাই খাড়া করেছে। যেহেতু আমরা সর্বভারতীয় পার্টি, আমাদের নেতৃত্ব আছেন সর্বভারতীয়, আমাদের প্রধানমন্ত্রী আছেন, তো তাদের এত পপুলারিটি সেটা আমরা লাভ নেবো না? তো স্বাভাবিকভাবে তারা আসেন এখানে, আমাদের উদ্দীপিত করেন, আর সেভাবেই তো পার্টি এগিয়েছে। টিএমসি আটকে রাখতে পেরেছে, ওরা কোথায় যাবে? আর মমতা ব্যানার্জি যখন গোয়াতে যান, যখন আসামে যান, তো তারা তো ওই বহিরাগত বলে না। ভারতবর্ষের সংবিধান সবাইকে অধিকার দিয়েছে এই ভারতবর্ষের সব জায়গায় রাজনীতি করার, ভোটার হওয়ার। এখান থেকে বাঙালি ছেলেরা গিয়ে অন্য জায়গায় ভোটারও হয়েছে, কাজও করছে। তো এটা নিয়ে ইস্যু তৈরি করে যারা, তারাই অন্য রাজ্য থেকে এমপি ক্যান্ডিডেট নিয়ে আসছে। এরা পশ্চিমবাংলার যোগ্য মানুষ নেই এখানকার সমস্যা পার্লামেন্টে তুলে ধরা। ইস্যু পাঠানোকে গুজরাট থেকে আসছে, উনি কি বাংলা সম্বন্ধে খুব জানেন? দুটো নাম বলতে বলুন না মহাপুরুষের। মুর্শিদাবাদে কটা লোক আছে, কি কালচার জানেন উনি? এখানে শত্রুঘ্ন সিনহা আর কীর্তি আজাদকে আসতে হচ্ছে কেন? কারা দেউলিয়া হয়েছে? আরে তারা তো তাদের নিজের পার্টির নেতাদেরকেও বিশ্বাস করে না, বাঙালির কথা ছেড়ে দিন, ছবি লাগায় শুধু ধান্দা করার জন্য। যুব সর্বভারতীয় নেতা, নামেও নবীন, বয়সেও নবীন। কি নবীনদের বেশি সবসময় যুবকদেরকে এগিয়ে দেয় সামনে। এ রাজ্য তো কি প্রার্থী নির্বাচন? আমাদের এখানে আপনারা দেখছেন গত 10 বছর ধরে আমরা লড়াই করে যেভাবে পার্টিকে এগিয়ে নিয়ে গেছি, কারা আছেন? সব কাঁচা মাথার নেতারা, অভিজ্ঞতা কম ছিল, সে অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি কয়েক বছরে। এখন নতুন বিজেপি আর পরিণত বিজেপি লড়াই করছে, তো সেই জন্য যুবকরা থাকলে গতি আসে, শক্তি সামর্থ্য আসে, তারা রিস্ক নিতে পারে। কেবলমাত্র ভারতীয় জনতা পার্টিতেই যুবকরা সম্মিলিত হয়, কারণ তারা পার্টির ভবিষ্যৎ এবং নিজের ভবিষ্যৎ পার্টির মধ্যে দেখতে পায়। অন্য প্রশ্ন, সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সভা আছে, প্রধানমন্ত্রী সবার পাল্টা সভা বলছে, শিবপুনি কোনো বার্তা দেবেন উনি? এরকম উনি পাল্টা কি বলবেন সিঙ্গুরে গিয়ে? সিঙ্গুর এবং আশপাশের মানুষের ভবিষ্যৎকে অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছেন। সবচেয়ে উর্বর জমি সিঙ্গুরের, সেটাকে
আর বাঁধা করে দিয়েছেন উনি। সেখানে চাষের যোগ্য নেই, সেখানে কারখানা নেই, সেখানে ব্যবসা নেই। ওই কারখানাকে দেখে ওইখানে আশেপাশে হাজার হাজার বিঘা জমি আর বহু লোক কিনেছিলেন সেখানে শিল্প, সহযোগী শিল্প হবে বলে, সম্পূর্ণ সবচেয়ে উন্নত জায়গাটাকে সবচেয়ে বেশি আর বাঁধা করে দিয়েছেন, অনুর্বর করে দিয়েছেন। ওই জমিতে চাষ হয় না, জঙ্গল হয়ে পড়ে আছে। ক্ষতিকার হয়েছে পশ্চিমবঙ্গ এবং হুগলির মানুষের, এবং যারা ব্যবসা করতে যাবেন ভেবেছিলেন, পয়সা ওখানে লাগিয়েছিলেন, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু মমতা ব্যানার্জির বলার কিছু মুখ নেই। তিনি আসার পর থেকে পশ্চিমবঙ্গের শিল্প আসা বন্ধ হয়ে গেছে, যা আছে তাও বন্ধ হয়ে গেছে, লুটপাট করে 6,500-এর বেশি শিল্প চলে গেছে ওনার সময়। ওনার নতুন কিছু বলার নেই, যাওয়ার সময় হয়েছে, আবার পোটলাপুটি বেঁধে নিই। সিঙ্গুরেই উত্থান, সিঙ্গুরেই বলছেন পতন। এক্স্যাক্টলি, এবারে সিঙ্গুর থেকে ওনার পতন শুরু হবে। ওখানকার মানুষ আশা করে ওনাকে নিয়ে এসে ওনারাই বিদায় করবেন। যখন সর্বভারতীয় সভাপতি দুর্গাপুরে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের পরে এসআইআর নিয়ে দিল্লি যাচ্ছেন। ওনার পশ্চিমবাংলায় কিছু করার নেই, এখন নিজের অফিসারদের বাঁচাতে, নিজের সরকার বাঁচাতে, পার্টি বাঁচাতে উনি ব্যস্ত। পশ্চিমবাংলার লোক জ্বলে পুড়ে মরছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, আগুন লাগছে, বম বন্দুকের আওয়াজ আসছে, সাধারণ মানুষের জীবনে হাহাকার চলছে। মহিলাদের সুরক্ষা নেই, ছেলে মেয়েদের ভবিষ্যৎ ঠিক নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, প্রশাসন বলে কিছু নেই। কি করবেন উনি? দৌড়ে বেড়াচ্ছেন, কোনো কিছু বাঁচাতে পারবেন না। মানে দিল্লিতে লাভ হবে না তারা। কোথাও গেলে লাভ হবে না, মানে যাওয়ার জায়গায় নেই। এখানকার সমস্যা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আরজি করে কাণ্ডে যে মেয়েটি মারা গেছে, তার বাবা মায়ের সঙ্গে তৃণমূল বিজেপি সবাই যোগাযোগ করা বলছে যে আমরা ভোটে দাঁড়াবো না। তারপর থেকে বিজেপি তার থেকে কি দূরত্ব? দেখুন, রাজনীতিতে একটা থাকেই পপুলার লোকেদের নিয়ে আসা, সব পার্টি করে এরা। এখানে যে তাপসী মালিক মারা গেছিল সিঙ্গুরেতে, তার বাবাকে ক্যান্ডিডেট করেন TMC। তো তারা ঠিক করবেন তারা রাজনীতি করবেন কি করবেন না। তাদের মেয়ের যে উপরে যে অত্যাচার হচ্ছে, হত্যা হয়েছে, তার প্রতিশোধ, তার আইনি ব্যবস্থা ওনারা চাইছেন। তার জন্য আদালত আছে, কোর্ট আছে। কালকে একটা বনগায় ঘটনা ঘটেছে। বনগায় ব্রেন স্ট্রোকের রোগীকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে সোনালী কেন্দ্রে নিয়ে গেছিল তৃণমূলের প্রধান। মানে এসআইআর কেন্দ্রে এইভাবে নিয়ে যাওয়া তো মানে এই যে সিন ক্রিয়েট করছে, এই সমস্যাটা কে তৈরি করেছে? নির্বাচন কমিশনের নাম বলা হচ্ছে। পশ্চিমবাংলা নির্বাচন কমিশন কে আছে? নির্বাচন কমিশনার পশ্চিমবাংলায় সে এখানকার রাজ্য সরকারের কর্মচারী। ডিএম হচ্ছে সবকিছুর হর্তাকর্তা, ডিএমরাই লিস্ট বানাচ্ছে। এসডিও, বিডিও এবং বিএলও, তারা তো সবই পশ্চিমবঙ্গ রাজ্যের কর্মচারী, তারা মমতা ব্যানার্জির কর্মচারী। এই যে লিস্ট বানিয়েছে, তারা হ্যারাস করছে, তারা হাজার হাজার লোককে লিস্ট পাঠানো হচ্ছে। কে বলেছিল করতে? এটা সম্পূর্ণ দায়ী আজকে পশ্চিমবঙ্গ সরকার এবং তার কর্মচারীরা। আর সেটা বিজেপি এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে রাজনীতির জন্য। এই লোকগুলোকে নিয়ে যাচ্ছে কেন? সেই কর্মচারীরা যে রাজ্য কর্মচারী হয়, তাদের যে ধমকে দিয়ে আপনি ভুল নাম ঢোকাচ্ছেন, তাকে কেন বলছেন না যে বয়স্ক মানুষের বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করো? তার নাম যদি এসে থাকে, সে ভদ্রলোকের সঙ্গে দেখা করা দায়িত্ব। একটা মুমূর্ষ রোগীকে কি আক্কেলে তারা নিয়ে যাচ্ছে কেন্দ্রেতে, যে সিন ক্রিয়েট করছে। এটা সবই তৈরি করা সমস্যা। এখানে সারা ভারতবর্ষে এই সমস্যা হচ্ছে না। তো এইভাবে মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে বিজেপির বিরুদ্ধে খেপানোর চেষ্টা, এটা হবে না। সাধারণ মানুষ জানে এই কর্মচারীরা সবই এখানকার রাজ্য সরকারের কর্মচারী, আর রাজ্য এটা করাচ্ছে, টিএমসি এই সমস্যাটা তৈরি করাচ্ছে যাতে মানুষ বিজেপির বিরুদ্ধে যায়। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার জেলারই লোক মানুষ ভুইয়া হুঁশিয়ারি দিয়েছে, আমি সুইচ টিপে দিলে আমার ছেলেরা ডিজে বাজে মানে বলে দিলেই বিজেপির নেতাদের বাড়ি থেকে বেরোতে পারবে না, দোকান খুলতে পারবে না, রাস্তাঘাটে চলাফেরা বন্ধ এই করবে। বয়সে কি হিরো? এরকম হুমকি তো আপনি দিতেন। এখন এই বয়সে কি হিরো হতে চাইছেন মানুষ? মিয়া, সময় পার হয়ে গেছে। আপনি তো বলতেন বহরমপুরে আমাদের সরকার বড় ফ্লাইওভার ব্রিজ তৈরি করলো, অদিত দা বাইক চালিয়েছিলেন, স্ট্যান্ড দিয়েছিলেন, তিনি কোথায় আছেন? ইলেকশন জিতেছেন তো মানসবাবু অনেকবার পার্টি পাল্টেছেন। যাই হোক, আর দিদির দয়ায়, যে দিদিকে দুর্নীতিবাজ বলে ছেড়ে চলে গেছেন, তার দয়ায় আজকে মন্ত্রী হয়েছেন। এই বয়সে আর হিরোগিরি করা জমে না। আপনি আগে যখন সভাপতি ছিলেন বেশ গরম হুমকিও দিতেন। গরম কিন্তু দিতাম এখন কি এই আপনি জন্য যে বয়স্ক আমার লোকের কর্মীদের সঙ্গে উপর অত্যাচার হতো। 250-এর বেশি কর্মীকে হত্যা করা হয়েছে। দিলীপ ঘোষ এসব দেখে চুপ করে থাকবেন? এখনো আমি আছি, যেখানে অন্যায় হবে সেখানে গিয়ে লড়াই করবো, আমার কর্মীদের সঙ্গে থাকবো এবং তার যোগ্য জবাব দেবো। একটা কথা আসছে যে 26 में नहीं तो और कभी नहीं बीजेपी, এটা নিয়ে কি বলবেন? এরকম কোনো কথা হয় না রাজনীতিতে। আমি নেই তো কবি নেই, রাজনীতি চলতেই থাকে। এখানে তো আমরা সেই 70-72 বছর ধরে জনসংঘের আমল থেকে আছি, ছিল পার্টি। এখানকার জনতা মনে করেছে আজকে বাংলার উন্নয়নের জন্য বিজেপিকে চাই, আর মানুষের যে ইচ্ছা সেটাকে প্রতিফলিত করার জন্য আমাদের যুব কর্মীরা লক্ষ লক্ষ সংখ্যায় দিনরাত পরিশ্রম করেছেন, লড়াই করেছেন, করে যাচ্ছেন, যাতে বাংলাকে একটা নতুন ভবিষ্যৎ দিতে পারি,
স্বচ্ছ সরকার দিতে পারি। আর নরেন্দ্র মোদীর মতো বিশ্ববরণ্য নেতার আশীর্বাদ আমরা পেয়েছি, পরিবর্তন হচ্ছে, আমাদের লড়াই চলছে। আমার আগের যারা ছিলেন নেতৃত্ব করেছেন তারা ধীরে ধীরে পার্টিকে এগিয়ে দিয়েছেন। আমি সভাপতি হলাম, সেই সময় কেন্দ্রীয় সরকার ছিল আমাদের, আর লক্ষ লক্ষ যুবক বিজেপির মধ্যে নিজের ভবিষ্যৎ থেকে ঝাঁপিয়ে পড়েছে বলে পার্টি এগিয়ে গেছে। অর্ধেকটা হয়েছে, এবার জিতবো আমরা, তারপরে কি হবে কে জানে। সিপিএম কোথায়, কংগ্রেস কোথায়, তাই তো শেষ হয়ে গেল পার্টিগুলো, বিজেপি এগিয়েই চলেছে। তাহলে কি 26টাই কি মানে নিশ্চয়ই প্রত্যেকটা ইলেকশন আমাদের কাছে জেতার জন্য, তার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করি। দিলীপ ঘোষ দীর্ঘদিন রিজার্ভ বেঞ্চে ছিল, দেখা যাবে দিলীপ ঘোষকে বেশি দিলীপ ঘোষ সবসময়ই আছে। পার্টির যে কাজ আমাকে যখন দেয় সেটা আমি কাজ করি। করেননি অনেকে। পার্টির ডায়াসে আমি বসতাম না, কারণ আমি কোনো পদাধিকারী নেই। আমাদের যারা নতুন নেতৃত্ব দেখুন পাল্টে যাচ্ছে। এই যে ছবি লেগেছে এখানে, কিছুদিন আগে আমার ছবি লাগতো, তার আগে রাহুল দার ছবি লাগতো, তারপরে সুকান্ত মজুমদারের ছবি লাগতো, এখন শ্রমিক দা আছেন, আমাদের বিরোধী নেতা আছেন, আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট, আমার সঙ্গে মাননীয় অমিত শাহ ছবি লাগতো, তারপরে মাননীয় নাড্ডাজি, এখন নীতিন নবীন এসছেন। এটা আমাদের পার্টির সিস্টেম, আমাদের সংবিধান। যাকে আমরা সামনে রেখেছি নেতৃত্ব হিসাবে, তার ছবি লাগিয়ে তাকে সামনে রেখে আমরা লড়াই করবো। আছি আমরা সবাই কর্মী হিসাবে। এইবারে যে দায়িত্ব আপনি পেলেন, কালকে কোর কমিটি বৈঠকও ছিলেন, অনেকদিন পরে এইভাবে দেখা গেল, এটা কি নতুন ভাবে যারা বিজেপির আপনার সঙ্গে যারা ছিল তাদের কি বেশি উদ্বুদ্ধ হয়? আর বিজেপি একসঙ্গেই আছে, তারাও পার্টির কর্মী, আমিও পার্টির কর্মী। আমি সিনিয়র হিসাবে আমাকে কোর কমিটিতে ডাকা হয়, আমি মিটিং এ থাকি। বাকি একাধিক কমিটি হয়েছে, তাদের সবাইকে রাখা হয়, সমস্ত কর্মীদেরকে। আর যারা এখনো কোনো কমিটিতে নেই তারাও কোনো না কোনো কমিটিতে আসবেন। নির্বাচনে পুরো সময় দিয়ে পরিশ্রম দিয়ে সবাই আমরা কাজ করবো। দিলীপ ঘোষের পছন্দ কি খড়গপুর না দুর্গাপুর? সেটা পার্টি ঠিক করবে। পার্টি ঠিক করবে তো, আপনার কোনো পছন্দ পার্টি নেই? যতবার বলেছে আমাকে, আমি সেটা করেছি। আমাকে ইলেকশন লড়তেই হবে এরকম কোনো কথা নেই। যখন প্রয়োজন ছিল লড়ার, পার্টি বলেছে লড়তে, লড়েছি। দিল্লি তো জেতার পজিশনে তো আপনি ছিলেন দুর্গাপুর, যে বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে, তো সেটাও আপনি ভালোভাবে জানতেন। কোথায় খামতিটা হলো, কোন জায়গায় মানে সমস্যাটা? পার্টি অনেক ছিল, পার্টি দুর্বল ছিল। আগে 3-4 বছর ধরে আমরা জেতার পর থেকে যেভাবে কাজ করা উচিত সেটা করতে পারিনি। আর কোভিড ইত্যাদির জন্য অনেক সম্পর্ক ছিল, সন্ত্রাস ছিল, ফলে অনেক জায়গায় কর্মীরা সক্রিয় ছিল না। আমরা ভেবেছিলাম যে যেভাবে প্রচার করেছি আমরা হয়তো হবে, কিন্তু নিচের স্তরেও দুর্বল ছিল। তো সেটা সময় দরকার ছিল। আমি 1.5 মাস ছিলাম এখানে, আগে খড়গপুর তো থেকে আর আপনার একটু জায়গা সময় ছিল। দিলে হয়তো লাভ হতো। দাদা, খড়গপুর তো আপনার জায়গা ছিল, ওখানে কি সহজ হতো? মেদিনীপুরে আমি 5 বছর ধরে কাজ করেছিলাম যাতে আবার পার্টি জিততে পারে। ওখানে সে মাইন্ডসেট, ওখানকার সাধারণ মানুষের মনের মধ্যেও আমার সঙ্গে একটা সম্পর্ক ছিল, এটা সহজ ছিল। তা আপনাদের পার্টি মনে করেছে ওটা তো এমনি জিতবোই আমরা, যেন আমাকে এখানে পার্টি ছিল যে এই সিটটাও আমরা জিতবো। আমার সেভাবে প্রচারও করেছিলাম, আপনারা সবাই সঙ্গে ছিলেন, দেখেছেন। কিন্তু নির্বাচন জেতার জন্য খালি প্রচার সব কিছু নয়, সংগঠনেরও দরকার হয়, সমস্ত বুথের লোক দরকার হয়। তো এবারে সেইভাবে প্রস্তুতি প্রথম থেকে নিয়ে আমরা কাজ করছি। ওখানে তো আপনার প্রতীকে যে বিজেপির প্রতীকে যে দাঁড়ালো, সে হেরে গেল অত ভালো জায়গাতে। সামান্য ভোটে আমরা হেরে গেছি, হয়তো শেষ মুহূর্তে পরিবর্তন হয়েছে, এটা মানুষ হয়তো ঠিক নিতে পারেননি। এবার কি হয়েছে, ওই ভুল এবার আর হবে দেখা না? যাক, পার্টি ভেবেচিন্তে ডিসিশন। এই ভোটে, বিধানসভা ভোটে সময় আছে, যখন ডিক্লেয়ার হবে জানতে পারবেন। চলো, 26-এ কি আপনাকে আলাদা রূপে দেখা যাবে? দেখা যাক। আলাদা আর কি আছে, ভারতীয় জনতা পার্টির কর্মী আমরা, পার্টি যেটা বলে সেটাই করি। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।